এবং সেটা আমি দেখেছি, খুব সিনিয়র হলেও তারা আসতেন, এসে সেই প্রসাদ পেতেন, এখানে পেয়ে চলে যেতেন, সবার সঙ্গে দেখা হতো যতদূর সম্ভব। আরেকটা নিয়ম করে দিয়েছিলেন, যাতে সব সাধু ব্রহ্মচারী, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধু ব্রহ্মচারীরা আলাদা 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 জায়গায় থাকেন, তারা যাতে একত্রে মিলিত হতে পারেন। মাসে একটি ক্লাস অ্যারেঞ্জ করা হতো, উনি করে দিয়েছিলেন, যেখানে রবিবার সেইটি হতো, মাসে একদিন একটি রবিবার সব সাধু ব্রহ্মচারী এসে বসবেন। সেটা ওই মায়ের যে ছবি দেওয়া হল রয়েছে ওখানে বসা হতো, এবং সেইখানে কথামৃত পাঠ, স্বামীজির কিছু কথা থেকে আলোচনা, এবং সেই প্রসিডিংসটা নোট করা হতো, গান করা হতো, চ্যান্টিং করা হতো উপনিষদ থেকে। এইগুলো সব যাতে সবাই একসঙ্গে মিলিত হতে পারেন একটি দিন অন্তত মাসের মধ্যে, সেইভাবে উনি ব্যবস্থা করে দিয়েছিলেন। আর উনি শুরু করলেন শনি এবং মঙ্গলবার কালী কীর্তন। সব সাধু ব্রহ্মচারীরা এসে ওই মায়ের সামনে বসে সন্ধেবেলা 45 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে প্রচলিত যে কালী কীর্তনগুলো রয়েছে সেইগুলি গাওয়া। এবং এটা আমাদের নিত্য মানে শনি এবং মঙ্গলবার রেগুলার এইটা হতো, রেগুলার। এবং তারপরে মহারাজ ওইগুলো নিয়ে ক্যাসেট তৈরি করলেন, আবার কালী কীর্তনের কয়েকটি ভাগ ক্যাসেট প্রকাশিত হলো, এই একটা করেছিলেন। আর ভক্তদের জন্য যে ক্লাস, সেটা তো ছিলই, ওটার সাধারণত রবিবার রবিবার থাকতো, এখন তো আরো বেশি ক্লাস হয়, বেশি সংখ্যায়। আগে ওটা রবিবার হতো, মহারাজ করতেন বা তিনি না থাকলে অন্য কেউ করতেন। আর নবাগত ব্রহ্মচারী, তাদের জন্য তিনি একেবারে কিভাবে তারা তৈরি হবে, তাদের জীবন কিভাবে দৈনন্দিন জীবন নিয়মিত হবে, সেটি কিন্তু উনি খুব লক্ষ্য রাখতেন একবারে। তার মধ্যে যেমন জপ, ধ্যান, পাঠ, সেবা কাজ থাকবে, তার সঙ্গে উনি পণ্ডিত নিযুক্ত করতেন, বা সেই রকম টিচার, যিনি আমাদের কোনো অধ্যাপক বিদ্যা মন্দিরে, তারাও ক্লাস নিতেন কিছু কিছু সাবজেক্ট, সেইগুলো সাধু ব্রহ্মচারীরা সেই পাঠ নিতেন এখানে। তারপরে মহারাজ নিজে লঘু সিদ্ধান্ত কৌমুদী পড়াতেন, তাছাড়া তিনি নিজে হিতোপদেশ ইত্যাদি এগুলোও পড়াতেন। 2-3টে এরকম ক্লাস হতো তিনি তাদের নিয়ে। আর জপ, ধ্যান, সেবা কাজ আর পাঠ, এই যে কথা বললাম, মহারাজ এটা খুব বলতেন, আমাদের জোর দিয়ে বলতেন, দেখো আমাদের জীবনে এগিয়ে চলার জন্য আধ্যাত্মিক জীবনে এই 3টি জিনিসের সুষম সমন্বয় হওয়া দরকার। একটি হচ্ছে জপ ধ্যান, গুরু নির্দিষ্ট যে জপ ধ্যান সাধন ভজন আমরা পেয়েছি, আর স্বাধ্যায়, শাস্ত্র পাঠ, নিত্য শাস্ত্র পাঠ, এবং সেবা কাজ, যে কাজ আমাদের দেওয়া হয়েছে সেইটি প্রভু সেবা হিসাবে নিষ্কামভাবে করার চেষ্টা করা, সেইটির একটা সমন্বিত রূপ হতে হবে। এইটি উনি বারবার বলতেন। আর একটা কথা বলতেন, যে আমাদের প্রত্যেকের, শুধু সাধু ব্রহ্মচারী নয়, ভক্তদেরও উন্নতির জন্য অনেকে মনে করেন প্রচুর পড়াশোনা করার দরকার রয়েছে। ঠাকুরের একটা কথা আছে, আমরা জানি, গ্রন্থ না গ্রন্থি। গ্রন্থ পাঠ সেটি আমাদের মধ্যে অহংকার নিয়ে আসতে পারে, তাহলে সেটা বন্ধনের কারণ হয়। আমাদের সব প্রচেষ্টার মূল হচ্ছে বন্ধন থেকে মুক্ত হওয়া, কিন্তু সেই বন্ধনটি বেড়ে না যায়, তার জন্য ঠাকুর বলছেন গ্রন্থ না গ্রন্থি। বেশি পাঠ করলে সেটি গ্রন্থি হতে পারে, মানে আরো বন্ধন বাড়াতে পারে। তাই মহারাজ আমাদেরকে একটা অদ্ভুত সিম্পল ওয়েতে ওনার নিজের দৃঢ় ধারণা সেটি প্রকাশ করে বলতেন, যে রামকৃষ্ণ কথামৃত, গীতা এবং উপনিষদ, এই 3টি বই যদি কেউ পড়তে পারে ভালো করে, এই 3টির চিন্তা ভাবনা নিয়ে যদি থাকতে পারে, তাহলে আর বেশি বই পড়ার দরকার নেই। এটি খুব পরিষ্কার করে উনি আমাদেরকে বলতেন। আর নবাগত ব্রহ্মচারীদের যেমন বললাম এই দিকটা, তেমনি তাদের বিভিন্ন বিষয়ে যাতে কিছু কিছু জ্ঞান থাকে, একেবারে
অজ্ঞতারা না থাকে তাদের তৈরি করে নেওয়ার চেষ্টা করতেন মহারাজ। যেমন তারা নতুন ব্রহ্মচারীরা এলেই তাদের ঠাকুরের পূজা শেখানো, ঠাকুর ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি, ডাইনিং হলে কাজ করা, দেখাশোনা, সার্ভিং ইত্যাদি, টাইপ করা, অ্যাকাউন্টস কিছু শেখা, তারপরে সেলস সেকশনে কিছু কাজ করা, তারপরে গান বাজনা শেখা, এই সমস্তগুলো উনি কিছু কিছু করে করতে খুব উৎসাহ দিতেন। আর বাগান বাগান করা সেগুলোতেও উনি উৎসাহ দিতেন। তো এইভাবে আমরা তাকে দেখেছি। আর বিদ্যা মন্দিরে অনেক সেমিনার প্রোগ্রাম হতো, লেকচার সেমিনার প্রোগ্রাম উনি অ্যাটেন্ড করতেন। আমার একটা প্রোগ্রামের কথা মনে আছে, সেটা ইংলিশ বিভাগের সেইটি প্রোগ্রাম ছিল, একটি সেমিনার প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামটা ছিল হেনরি ডেভিড থোরোর ওয়াল্ডেন পন্ড এই বইয়ের ওপরে। তো হেনরি ডেভিড থোরো ছিলেন আমেরিকান ন্যাচারালিস্ট এবং এসেইস্ট। এর খুব উচ্চ চিন্তা রয়েছে এখানে এই বইগুলোতে। তার উপরে একটা সেমিনার বিদ্যা মন্দিরে হচ্ছিল, সেইটাতে মহারাজকে বলার জন্য ডাকা হয়েছিল। এবং মহারাজ সেই প্রোগ্রামে এমন প্রস্তুতি নিয়ে এসেছিলেন এই বই পড়ে, যে উনি যখন ওনার লেকচার প্রেজেন্ট করেছেন, সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, মহারাজ ফিরে গিয়ে আমাদের বললেন, ওখানকার প্রফেসররা আমাকে জিজ্ঞেস করছিল আপনি কোন কলেজে পড়িয়েছেন, এই কথা প্রফেসররা জিজ্ঞেস করছিল। তো এত ভালো হয়েছে। ওই যে কাজটা ধরতেন, যে বিষয়টা বোঝার চেষ্টা করতেন, একবারে গভীরভাবে মহারাজ বুঝে নিতে পারতেন এবং সেই মতো তিনি প্রেজেন্টও করে দিতে পারতেন। এখন আমি ঠিক এই রকমই দেখেছিলাম এই থোরোর যে কথাটা বললাম ওয়াল্ডেন পন্ডের ব্যাপারে। একবার মহারাজের সঙ্গে আমার যাবার সুযোগ হয়েছিল টার্কিতে। টার্কিতে একটা ইউনিভার্সিটিতে বলার ছিল, ডায়ালগ ফর পিস এটার নাম। এবং সেই অনুষ্ঠানে দেখা গেল মহারাজ, ওরা রিটন স্পিচ চেয়েছিলেন, রিটন স্পিচ করেও দিয়েছিলেন। এবং দেখা গেল মহারাজ যখন তার স্পিচ শেষ করলেন, একেবারে স্ট্যান্ডিং ওভেশন, পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে পড়ে মহারাজকে করতালি দিয়ে স্বাগত করলো। এবং সেইখানে দেখলাম ওনার যে ম্যাটারটা ছিল, ওনার স্পিচ খুব বড় নয়, তো সেই স্পিচটা ওরা কমপ্লিটলি টার্কিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে সবাইয়ের হাতে দিয়ে দিয়েছেন। যে শ্রোতৃবৃন্দ ছিলেন ওখানে সবাইয়ের হাতে সেই লেকচারের কপি দিয়ে দিয়েছিলেন। অথচ তার আগে আরও অনেকে বললেন, অন্য রিলিজিয়ানেরও বললেন, তাদের কারোর কিন্তু ট্রান্সলেটেড কপি ওদের হাতে দেননি। এটা আমি দেখেছি। এখন যদি একটু পিছনের দিকে দেখা যায়, মহারাজের শৈশবকালে মহারাজের 5 বছর বয়সে মাতৃবিয়োগ হয়। সেই সময় ওনার স্মল পক্স হয়েছিল, ওনার বোনেরও হয়েছিল। তার মা সেবা করছিলেন, ছেলে আর মেয়ের সেবা করতে গিয়ে তাঁরও স্মল পক্স হয়, আর তিনি মারা যান। এই বাচ্চা দুটো রয়ে গেল। তো সেই সময় তাকে খুব তার জীবনটা একেবারে পরিবর্তিত হয়ে গেল বলতে গেলে। যে মা চলে যাবার পর আমরা স্বামী শারদানন্দজি মহারাজের লেখায় পাই, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে উনি বলছেন, কোট, বিজ্ঞ ব্যক্তিরা বলেন শৈশবে মাতৃবিয়োগ, কৈশোরে পিতৃবিয়োগ এবং যৌবনে স্ত্রী বিয়োগ জীবনে যত অভাব আনয়ন করে, এত বোধ হয় অন্য কোনো ঘটনা করে না, আনকোট। এই কথা শারদানন্দজি মহারাজ বলছেন। কাজেই মহারাজ সেই এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেন। তিনি পিসির কাছে থাকতে লাগলেন, তার পিসির কাছে। এবং তার পড়াশোনা বা থাকার জন্য অনেক জায়গায় তাকে ঘুরতে হয়েছে, মাদ্রাজ, কুলিত্তালাই, নাসিক, ব্যাঙ্গালোর, বম্বে, শেষে এইভাবে তার ঘুরে ঘুরে কিন্তু তিনি পড়াশোনাটা ছাড়েননি। অদম্য একটা উৎসাহ ছিল। SSLC খুব ভালো করে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলেন।
তারপরে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের একটা ডিপ্লোমা অফ বিজনেস অর্গানাইজেশন থ্রু পোস্টাল টিউশন মহারাজ পড়েছিলেন। তারপরে লন্ডন চেম্বার অফ কমার্সের একটি কোর্স, সেটাও পোস্টাল টিউশনের মাধ্যমে করেছিলেন, সেটি সম্পূর্ণ হয়নি বলতেন। তারপরে বিএ কোর্স কমপ্লিট করেছিলেন মর্নিং কলেজে, বম্বেতে জয় হিন্দ কলেজ বলে একটি কলেজে। তারপরে ডিপ্লোমা কোর্স ইন ব্যাংকিং, সেটা লক্ষ্মী কলেজ অফ কমার্স বোম্বাইতে সেটা আবার করেছিলেন। তারপরে CAIIB, যেটা ব্যাংকিং সার্ভিসে কাজে লাগে, এই কোর্সটিও মহারাজ আমাকে বলতেন, আমি প্রায় শেষ করে দিয়েছিলাম এক স্ট্রোকে, অনেক সাবজেক্ট পাস করে গিয়েছিলাম। দুটি সাবজেক্ট আমার ক্লিয়ার হয়নি, একটি হচ্ছে মার্কেন্টাইল ল, আরেকটি হচ্ছে ফরেন ট্রেড অ্যান্ড কমার্স। এই দুটো আমি ক্লিয়ার করতে পারিনি, বাকি সব সাবজেক্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। এইভাবে তিনি পড়াটা কিন্তু ছাড়েননি। এর মধ্যে এই কম বয়সেই এইগুলো হচ্ছে সব, 17-18, তো তার আগে থেকেই মহারাজ ঘুরতে ঘুরতে বাবার কাছে এসে পড়েছেন। তার বাবা তখন চাকরি করেন নাসিকে, মহারাষ্ট্রের নাসিকে ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে। তো সেখানে তার বাবা বললেন যে